হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহিনুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআই সিরিজ সলিউশন নিয়ে। তো আজকের ক্লাসে আমরা দেখব, যেভাবে আমরা লাস্ট ক্লাসে বলে আসছিলাম যে আমরা এইচটিএমএল এর সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তো একটা বিষয় হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে এইচটিএমএল এর সম্পর্কে বেসিক কিছু ধারণা দিয়ে আসছিলাম, যে আমরা কিভাবে এইচটিএমএল এর ট্যাগগুলো লিখতে পারি এবং কিভাবে আমরা এইচটিএমএল গুলো তৈরি হয়েছে বা কিভাবে আমরা এইচটিএমএল এর বিষয়গুলো আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল সেশন নিয়ে কিছু আলোচনা করব, এবং প্র্যাকটিক্যাল সেশন বলতে আমরা কম্পিউটারের মাধ্যমে দেখব যে এইচটিএমএল এর কোডগুলো কিভাবে লিখে এবং এটা আউটপুট গুলো কিভাবে আসে। অর্থাৎ আপনারা পরীক্ষার খাতায় যেটা নিজে খাতার মধ্যে লিখবেন সেটাই আমরা আজকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো, যাতে করে আপনারা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বুঝতে পারেন। তো বিষয়টা হচ্ছে আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে এইচটিএমএল এর কিছু প্রাথমিক রুলস, অর্থাৎ কিভাবে আমরা এইচটিএমএল ডকুমেন্ট গুলো তৈরি করব এবং কিভাবে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে প্রথমে আমরা দেখি যে আমাদের যে এইচটিএমএল এর বিষয়গুলো আছে, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনাদের এইচটিএমএল এর লেখার জন্য কিছু ট্যাগ ইউজ করতে হয়। আর চারটা বেসিক ট্যাগ আছে, যার মধ্যে হচ্ছে এইচটিএমএল ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ এবং বডি ট্যাগ। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই পুরো ট্যাগগুলো বিষয়গুলোকে নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমাদের কিছু বেসিক পার্ট নিয়ে কথা বলতে হবে, যে কিভাবে এই জিনিসগুলা তৈরি করতে হয়। সাপোজ আপনি যদি কোনো একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে দেখতে হবে যে কিভাবে আপনি জিনিসটা তৈরি করবেন। তার জন্য হচ্ছে আপনাদের একটা সিনট্যাক্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে এরকম ভাবে একটা চিহ্ন দিয়ে ট্যাগ লেখা শুরু করতে হবে, সেটা আমরা জানি। তো এখানে দেখেন, আমরা যখন এই কোনো একটা এইচটিএমএল ডকুমেন্ট শুরু করব, তখন আমরা এইচটিএমএল এই ট্যাগটা দিয়ে লেখা শুরু করব। দেন হচ্ছে আমরা এইচটিএমএল এর পর আমরা যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের হেড। তো আমরা চারটা প্রধান ট্যাগ যে লিখেছিলাম, সেই চারটা প্রধান ট্যাগ কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। যার মধ্যে প্রথমে আপনাদেরকে এইচটিএমএল দিয়ে লেখা শুরু করতে হবে, এরপরে আপনাদেরকে হেড ট্যাগ দিতে হবে। হেড ট্যাগ দেওয়ার পরের কাজ হচ্ছে আপনারা চলে আসবেন হচ্ছে হেড ট্যাগের পরে টাইটেল ট্যাগে। তো টাইটেল ট্যাগ লিখবেন। টাইটেল ট্যাগ লেখার পর আপনারা এখানে কিছু একটা লিখবেন, যে কোনো কিছু ইচ্ছা হতে পারে, আপনি টাইটেল লিখতে পারেন। দেন হচ্ছে টাইটেলটাকে ক্লোজ করবেন। তো আপনি যখন টাইটেলটাকে ক্লোজ করবেন, তো এইভাবে আপনি কি করতে পারেন, টাইটেলটাকে ক্লোজ করতে পারেন। আমরা জানি যে কিভাবে একটা ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ করতে হয়। যখন টাইটেল ক্লোজ করবেন, তখন সাথে সাথে হচ্ছে হেড ট্যাগটাও ক্লোজ করতে হবে। আপনি সাথে সাথে হেড ট্যাগটাও ক্লোজ করবেন। হেড ট্যাগ ক্লোজ করার পর আপনার কাজ হচ্ছে বডি ট্যাগ ওপেন করা। তখন আপনি বডি ট্যাগটা ওপেন করবেন। বডি ট্যাগটা ওপেন করার পর আপনি এখানেও কিছু কন্টেন্ট রাখবেন। কন্টেন্ট রাখার পর এক সময় বডি ট্যাগটাও আপনি কি করবেন, বডি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। সো বিষয়টা হচ্ছে আপনি যখন বডি ট্যাগটাকে ক্লোজ করতেছেন, সাথে সাথে আপনাদেরকে কি করতে হবে, এইচটিএমএল ট্যাগটাকেও ক্লোজ করে এই পুরো এইচটিএমএল এর ডকুমেন্টটা তৈরি করতে হবে। সো এই বিষয়টাই হচ্ছে আপনাদের টোটালি এইচটিএমএল এর একটা মূল পার্ট, যে আমরা কিভাবে এইচটিএমএল এর কোড তৈরি করতে পারি। এইচটিএমএল থেকে হেড, হেডের পরে টাইটেল, টাইটেলের পরে হেড আবার ক্লোজ, বডি শুরু, বডির মধ্যে কন্টেন্ট থাকবে এবং বডি ক্লোজ হবে এবং শেষ এইচটিএমএল ক্লোজ হবে। অর্থাৎ এই হচ্ছে আপনাদের একটা ফরম্যাট বা সিনট্যাক্স বলতে পারি এইচটিএমএল এর। তো আমরা যদি প্রথমে জানার চেষ্টা করি যে সিনট্যাক্সটা কি, তো আমাদের এখন একটা বিষয় জানতে হবে যে সিনট্যাক্স এর মানে কি। তো সিনট্যাক্স বলতে আমরা বলছি যে সিনট্যাক্স মানে হচ্ছে ব্যাকরণ। আমরা এটাকে ব্যাকরণ বলতে পারি। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ভাষার ব্যাকরণ রয়েছে। সাপোজ হতে পারে হচ্ছে আমরা জানি যে কি হয় যে বাংলা ভাষা, যে বাংলা ভাষার মধ্যে কি আছে, ব্যাকরণ আছে। ইংলিশ ভাষার মধ্যে গ্রামার আছে। সেম একইভাবে এইচটিএমএল এর মধ্যে কি আছে, ব্যাকরণ আছে। তো এইচটিএমএল এর যে ব্যাকরণ থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা সিনট্যাক্স বলি। অর্থাৎ এইচটিএমএল লেখার জন্য যে রুলস আছে, অর্থাৎ ট্যাগ লেখার যে রুলস বা বিধিনিষেধ আছে, তাকে আমরা কি বলবো, সিনট্যাক্স বলবো। সো এই হচ্ছে এইচটিএমএল এর সিনট্যাক্স। এছাড়া আরো কিছু সিনট্যাক্স আমরা সম্পর্কে জানার চেষ্টা করব। তো তা করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস আছে। তো এরকম ভাবে কম্পিউটারে আপনারা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটার নাম হচ্ছে নোটপ্যাড। কিন্তু কথা হচ্ছে যে নোটপ্যাড সবসময় যে আপনাদের থাকে, বা নোটপ্যাডের মধ্যে লেখাটা অনেকটা একটু সিম্পল হয়ে যায় বা একটু টাফ হয়ে যায়। সো সে কারণে আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারি। সাপোজ হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি। তাছাড়া আরো কিছু সফটওয়্যার আছে, তবে আমরা যে ইউজ করবো সেটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। অর্থাৎ আমরা এইখানে সাবলাইম টেক্সট নামক একটা অ্যাপস দিয়ে আমরা জিনিসটাকে করব। তো আমরা যদি দেখি যে সাবলাইম টেক্সট দিয়ে কিভাবে কাজটা করে, সেই কারণে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা জিনিসটা করতে পারি। সো ফার্স্ট অফ অল, আমি যখনই হচ্ছে সাবলাইম টেক্সটটা ওপেন করব, সাবলাইম টেক্সটটা ওপেন করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে। ইন্টারফেস তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে প্রথমে এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে Ctrl+S দিয়ে আমরা সেভ করব। দেন হচ্ছে আমরা একটা লোকেশন করব। সাপোজ এটাকে ডেস্কটপের মধ্যে রাখতে যাচ্ছি। দেন আমি এখন যেই লোকেশনের মধ্যে, ডেস্কটপের মধ্যে জিনিসটা রাখবো, তার একটা নাম দিব। সাপোজ আমি এই আজকের যে ক্লাস, সেই ক্লাসটা অনুযায়ী
যে আমরা এখানে একটা নাম দিলাম, ধরেন হচ্ছে দিলাম হচ্ছে টাস্ক। টাস্ক নামক একটা ফাইল ওপেন করতেছি, টাস্ক লেখার পর ডট এইচটিএমএল দিয়ে লেখাটাকে ক্লোজ করব। তো বিষয়টা হচ্ছে ফাইলটার নেম, আপনারা যখনই মানে যখন কোনো কাজ করবেন তখন একটা ফাইল নেম দিতে হবে। তো ফাইল নেম দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, টাস্ক লিখতে হবে। আর যেহেতু এটা এইচটিএমএল এর কোড, সেই কারণে আমাদের এইচটিএমএল একটা সিনট্যাক্স ইউজ করতে হয়, আর এইচটিএমএল এর সিনট্যাক্স আমরা জানি যে ডট এইচটিএমএল থাকে। দেন এটাকে আমরা সেভ করব। এবার আমরা যদি আসি যে এবারে এই টাস্কের বিষয়টা কিভাবে কাজ করবে বা এই এইচটিএমএল এর কোডটা কিভাবে কাজ করবে। কিছুক্ষণ আগে আমরা বললাম যে এইচটিএমএল এর কোড কাজ করার জন্য প্রথমে আপনাকে এইচটিএমএল এর সিনট্যাক্সটাকে লিখতে হবে, আর এইচটিএমএল সিনট্যাক্স লেখার জন্য প্রথমে হচ্ছে এইচটিএমএল দিয়ে লেখা শুরু করতে হবে। সেই কারণে আপনি প্রথমে কি দিয়ে লেখা শুরু করবেন, এইচটিএমএল দিয়ে লেখা শুরু করবেন। সো এই যখন আপনি এইচটিএমএল দিয়ে লেখা শুরু করবেন তখন মনে রাখবেন যে এইচটিএমএল এর জন্য এটা একটা পার্ট, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সো বিষয়টা হচ্ছে যে ডক টাইপ এইচটিএমএল, এটা দেওয়া ভালো না দেওয়া ভালো সেটা আপনার উপর। সো আপনি এটা দিয়ে আমরা এটা দিয়ে করে বিষয়টা হচ্ছে প্রথমে ডক টাইপ এইচটিএমএল দিব, তারপরে এইচটিএমএল কোডটা লিখবো, এইচটিএমএল এর যে মূল পার্ট আছে সেই পার্টটা দিব, তারপরে হেড পার্ট দিব। হেড পার্টের মধ্যে আমরা জানি যে টাইটেল থাকে, টাইটেল এবং টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, বডি শুরু এবং বডি শেষ। এবার বডি ক্লোজ করে আমরা এইচটিএমএল ক্লোজ করব। এই হচ্ছে আপনাদের পুরোপুরি এইচটিএমএল এর একটা প্রাথমিক ফরম্যাট। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি এখন যে টাইটেলটা ইউজ করতে চাচ্ছেন, আপনি এখন এখানে যে কোনো ধরনের টাইটেল দিতে পারবেন। সাপোজ আমরা যদি ধরেন যে কোনো একটা জায়গায় আছি, সাপোজ এইরকম একটা পেজে আমরা আছি। সো আমি এখানে একটা বিষয় হচ্ছে যে আমি কোডটা করব হচ্ছে সাবলাইম টেক্সটে। এটা একটা এইচটিএমএল এর ডকুমেন্ট, এইচটিএমএল লেখার ডকুমেন্ট বা এইচটিএমএল লেখার একটা সফটওয়্যার। সো আমি এই সাবলাইম টেক্সটের মাধ্যমে এইচটিএমএল কোডটা লিখবো আর শো করব হচ্ছে একটা ব্রাউজারে। কারণ আমরা জানি যে ব্রাউজারে কি করে, ব্রাউজারে হচ্ছে যে আমরা যে ওয়েব পেজ বা ওয়েবসাইটটা দেখবো সেই ওয়েবসাইট বা ওয়েব পেজটাকে শো করার জন্য বা ব্রাউজ করার জন্য বা উপস্থাপন করার জন্য আমরা ব্রাউজারটা ব্যবহার করি। তো এখান থেকে আমরা গুগল ক্রোমটা ইউজ করছি, আর টেক্সট হিসেবে আমরা সাবলাইম টেক্সট ইউজ করতেছি। ওকে, এইচটিএমএল এর ডকুমেন্ট লেখার জন্য আমরা সাবলাইম টেক্সট ইউজ করতেছি, আর এইচটিএমএল ডকুমেন্টটা দেখার জন্য আমরা গুগল ক্রোমটা ইউজ করতেছি। ওকে, সো এবারে আসি আমরা দেখি যে কোডটা করলে কিভাবে হবে। সো আগে থেকে একটা কথা বলে রাখি, যেমন ধরেন এটা যদি একটা এইচটিএমএল এর ডকুমেন্ট হয়, তো এখন আমরা কি করব, তো এটা যদি একটা এইচটিএমএল এর ডকুমেন্ট হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে দেখেন একটা পার্ট আছে যেখানে নিউ ট্যাব লেখা আছে, আর এখানে একটা মোটামুটি ভাবে একটা স্ক্রিন আছে। সো আমরা যদি সিম্পল ভাবে ধরেন প্রথমে google.com বিডিতে চলে গেলাম। তো এইখানে যে একটা অপশন আমরা দেখতে পারতেছি, এই যে একটা ওয়েব পেজটা ওপেন হলো, এই ওয়েব পেজের মধ্যে কোনটাকে আমরা টাইটেল বলবো, কোনটাকে আমরা হেড পার্ট বলবো, কোনটাকে আমরা বডি পার্ট বলবো, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করে দেখেন এইখানে উপরে একটু কালো বার যে অংশটুকু আছে, এই কালো বারের অংশটুকুকে আমরা হেড পার্ট বলি, এবং এই হেড পার্টের মধ্যে এই যে একটা ট্যাবের বাটন আছে, এই ট্যাবের বাটনের মধ্যে যা লেখা আছে তা হচ্ছে টাইটেল। ওকে, এই ট্যাবের বাটনে যা লেখা আছে তা হচ্ছে টাইটেল, আর এই সাদা যে অংশটুকু যে পেজটাকে দেখতেছি সেই পেজটা হচ্ছে আমার বডির অন্তর্ভুক্ত। সো এই হচ্ছে আমার হেড, আর এই হচ্ছে আমার টাইটেল, আর এই পুরোটাই হচ্ছে আমার বডি। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে এই কাজটা করার জন্য আমরা প্রথমে হচ্ছে সাবলাইম টেক্সটে যাব। সাবলাইম টেক্সটে যাওয়ার পর এখানে আমরা যে কোনো একটা টাইটেল লিখবো। সাপোজ এখানে একটা টাইটেল লেখা আছে, সাপোজ এখানে আমি একটা টাইটেল লিখলাম, ধরেন লিখলাম হচ্ছে ওয়েলকাম। ওকে, প্রথমে আমরা এখানে কি লিখলাম, ওয়েলকাম লিখলাম। সো আমরা ওয়েলকাম লিখে সেভ করলাম। এখন কথা হচ্ছে যখনই আমি এটাকে সেভ করব তখনই দেখবেন যে সাথে সাথে আমার ডেস্কটপে যে জায়গাটার মধ্যে আমি এই এইচটিএমএল ডকুমেন্টটা সেভ করতেছি সেই জায়গাটার মধ্যে একটা বাটন আসে পড়তেছে, অর্থাৎ ক্রোমের একটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে টাস্ক নামক একটা জায়গা পাবো, সেই টাস্ক নামক জায়গাটার মধ্যে ডাবল ক্লিক করব এবং সাথে সাথে দেখবো যে এই বিষয়টা ওপেন হয়ে গেছে। ওকে, সো খেয়াল করে দেখেন যখনই আমি ট্যাক্স বাটনটা ওপেন করতেছি তখনই সাথে সাথে আমাদের এরকম একটা বিষয়টা ওপেন হয়ে যাচ্ছে। এবং এখানে খেয়াল করে দেখেন আমাদের এখানে কালো একটা বার আছে, যেখানে আমাদের যে আমরা টেক্সটটা দিয়েছিলাম টাইটেল হিসেবে সেই টাইটেলটা এখানে চলে আসছে, আর আমরা বডির মধ্যে কিছু রাখি নেই দেখে এই পুরো বিষয়টা এখানে সাদা অবস্থায় রয়ে গেছে। ওকে, তো এবার আমরা আসি যে কিভাবে আমরা বিষয়টাকে দেখবো সেই বিষয় নিয়ে আলোচনা করি। খেয়াল করে দেখেন আমরা যখনই হচ্ছে এটা সাবলাইম টেক্সটের মধ্যে লিখতেছি তখন লিখতেছি হচ্ছে এখানে, আর শো করবো হচ্ছে এই পেজে, অর্থাৎ গুগল ক্রোমের পেজে। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে যদি আমরা এখানে বডির মধ্যে কিছু রাখতে চাচ্ছি, বডির মধ্যে যদি কিছু রাখি তাহলে সেটা কিরকম ভাবে হবে। সাপোজ আমরা বডির মধ্যে কোনো একটা ট্যাগ লিখবো। সো বডির মধ্যে যদি কিছু রাখি, সাপোজ আমরা প্রথমে কিছু একটা লিখতে চাচ্ছি, নর্মালি কিছু লিখতে চাচ্ছি। তো কিছু বিষয়টা হচ্ছে এইচটিএমএল এ যদি আমরা নর্মালি কিছু লিখতে চাই তাকে আমরা প্যারাগ্রাফ বলি। এইচটিএমএল এ যদি নর্মালি আমরা কিছু লিখতে চাই তখন তাকে আমরা কি বলি, প্যারাগ্রাফ বলি। তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের পি ট্যাগটা ইউজ করতে হবে।
আমরা পি ট্যাগটা ইউজ করব। পি ট্যাগটা ইউজ করার পর সাথে সাথে হচ্ছে আমরা দেখব হচ্ছে এই পি ট্যাগের মধ্যে কি কি লেখা আছে সেই বিষয়টা খেয়াল করে দেখেন। আমরা এই পি ট্যাগের মধ্যে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা একটু খেয়াল করে দেখি যে এখানে আমাদের মূল বিষয়টা কি আছে। ওকে, যদি ধরেন আপনি কিছু একটা লিখতে চাচ্ছেন, যা ইচ্ছা আপনি যা মনে চায় তাই এখানে পি ট্যাগের মধ্যে লিখতে পারবেন। সাপোজ আমরা লিখতে চাইলাম দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, সো আমরা দিস ইজ প্যারাগ্রাফ এই লেখাটা লিখলাম এবং সেভ করলাম। দেখেন সেভ করার সাথে সাথে কিন্তু এখানে কোনো পরিবর্তন আসতেছে না। অর্থাৎ আপনি যখনই Ctrl+S দিয়ে একটা HTML ডকুমেন্ট সেভ করবেন, সেভ করার সাথে সাথে কিন্তু ডিরেক্টলি আপনার এখানে পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? কারণ হচ্ছে আমরা জেনে আসছিলাম যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি HTML এর বিষয়টা, এটা সম্পূর্ণটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে তথ্য পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যখন ডকুমেন্টের মধ্যে কোনো একটা জিনিস সেভ করতেছি সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার জন্য কি করতে হচ্ছে? এই রিলোড করতে হচ্ছে। দেখেন এখানে রিলোড যদি করি তাহলে ডিরেক্টলি আমার এখানে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা চলে আসছে। ওকে, তো বিষয়টা হচ্ছে দেখেন আমি যদি এখানে এখন কিছু পরিবর্তন করি ডিরেক্টলি কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না, তাকে কিন্তু আবার নতুন করে স্টার্ট করতে হচ্ছে। অর্থাৎ নতুন করে স্টার্ট করা মানে হচ্ছে রিলোড করতে হচ্ছে। ওকে, সো আমরা যদি এখানে পি দিয়ে যে কোনো কিছু লিখি না কেন, পি এর মধ্যে আমি খেয়াল করে দেখেন এখানে পি দিয়ে লেখা শুরু করছি, পি দিয়ে লেখা ক্লোজ করছি, আর এখানে লেখা ছিল দিস ইজ প্যারাগ্রাফ। এই লেখাটা লেখার কারণে আমার ওয়েবসাইটে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা চলে আসছে। সো সিম্পল, আমরা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার ফার্স্ট স্টেপটা কিন্তু অলরেডি করে ফেললাম। কিভাবে করে ফেললাম? যে কোনো লেখার জন্য আমরা পি ট্যাগটা ব্যবহার করলাম। সো আমি যদি পি ট্যাগের মাধ্যমে কিছু লিখতে চাই তাহলে পি ট্যাগের মধ্যে লিখবো। আমি যদি সেকে ওয়েব পেজের মধ্যে সংরক্ষণ করি তাহলে ওয়েব পেজের মধ্যে আমি লেখাটা শো করতে পারবো। ওকে, পি ট্যাগের পর আমরা যদি ধরেন কোন একটা লেখা আমরা মাঝে মাঝে কোনো লেখি, যেই লেখাগুলোকে একটু আমরা ইতালিক অর্থাৎ বাঁকা অক্ষরে লিখতে চাই, অর্থাৎ যে কোনো লেখাকে যদি আমরা বাঁকা অক্ষরে লিখতে চাই তখন তাকে ইতালিক ফরম্যাট বলে। ইতালিক ফরম্যাটকে লেখার জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করবো। ওকে, তো আই ট্যাগের লেখা শুরু হবে এবং আই ট্যাগের লেখা ক্লোজ হবে, আই ট্যাগের লেখা শুরু এবং আই ট্যাগ লেখা শেষের মধ্যে আমরা বিষয়টা খেয়াল করে দেখবো যে কিভাবে হইতেছে। তো খেয়াল করে দেখেন আই ট্যাগ লেখা শুরু এবং আই ট্যাগ লেখা শেষে আমরা যদি ধরেন কিছু একটা লিখছি, যেমন লিখলাম দেখলাম হচ্ছে দিস ইজ ধরেন লিখলাম ইতালিক। ওকে, দিস ইজ ইতালিক। তো এখন আমরা যদি দিস ইজ ইতালিক লিখি, দিস ইজ ইতালিক লিখে সেভ করলাম, বাট এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, তার জন্য কি করতে হবে? রিলোড করতে হবে। দিস ইজ ইতালিক লেখাটা চলে আসছে। এখন খেয়াল করে দেখেন যে এই যে দিস ইজ ইতালিক লেখাটা, এই দিস ইজ ইতালিক লেখাটা কিভাবে আছে দেখেন। নরমালি যখন আমরা পি ট্যাগ দিয়ে যেটাকে লিখলাম সেটা কিন্তু সোজাসুজি অবস্থায় আসছে, কিন্তু দিস ইজ ইতালিক লেখার কারণে মানে এই আই ট্যাগ লেখার কারণে আমার এই লেখাটা কিভাবে আসে? একটু বাঁকা অক্ষরে আসে। অর্থাৎ যদি আপনাকে কোনো বাঁকা অক্ষরে লিখতে চায় তাহলে আই ট্যাগের মাধ্যমে আপনাকে লিখতে হবে। আই ট্যাগের মাধ্যমে যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে? লেখাটা বাঁকা অক্ষরে আসবে। ওকে, এবারে আমরা যদি চলে আসি হচ্ছে পরবর্তী স্টেপে, পরবর্তী স্টেপটা খেয়াল করে দেখেন যে পরবর্তী স্টেপে কি আছে। যে আই ট্যাগটা ক্লোজ করলাম, আই ট্যাগটা ক্লোজ করার পর আমরা ধরেন কোন একটা লেখাকে মোটা অক্ষরে লিখতে চাই। মোটা অক্ষরে লেখা বলতে আমরা কি বুঝি? মোটা অক্ষরে লেখাকে আমরা বোল্ড বুঝি, বোল্ড। তো বোল্ডের জন্য আমরা এখানে কি ট্যাগ দিব? বি ট্যাগ ব্যবহার করব। বি ট্যাগ দিয়ে আমরা হচ্ছে এই বোল্ড অক্ষরটাকে লিখবো। তো কথা হচ্ছে যে বোল্ড অক্ষরে লেখার জন্য আমাদের কথা হলো যে বি ট্যাগের মধ্যে আমরা যা লিখবো তাই হচ্ছে কি অবস্থায় আসবে? মোটা অক্ষরে আসবে। তো ধরেন আমরা লিখলাম হচ্ছে দিস ইজ বোল্ড। ওকে, BOLD, বোল্ড। তো যদি দিস ইজ বোল্ড লিখি লেখার সাথে সেভ করলাম, বাট এখানে কোনো পরিবর্তন আসছে না। পরিবর্তন আসার জন্য আমাকে কি করতে হবে? এটাকে আবার পুনরায় স্টার্ট করতে হবে। পুনরায় স্টার্ট করলাম, খেয়াল করে দেখেন দিস ইজ বোল্ড লেখাটা চলে আসছে। এখন একটা বিষয় হচ্ছে দেখেন আমরা দিস ইজ ইতালিক লিখছি, দিস ইজ বোল্ড লিখছি, কিন্তু আমরা যখন ডকুমেন্টের মধ্যে লিখছি তখন কিন্তু তারা উপর নিচে ছিল, আলাদা আলাদা লাইনে ছিল। বাট এখানে যখন আমরা শো করতেছি তখন কিন্তু তারা কি না, আলাদা আলাদা লাইনে আসতেছে না। তো কোনো একটা লেখাকে আলাদা আলাদা নেওয়ার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, যে ট্যাগটাকে আমরা ব্রেক ট্যাগ বলি। অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইন তৈরি করার জন্য, একটা লাইন থেকে আরেকটা লাইন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে। ব্রেক ট্যাগটাকে আমরা বিআর ট্যাগ দিয়ে লিখি। অর্থাৎ এখানে আপনাদেরকে কি দিতে হবে? বিআর ট্যাগ দিয়ে লিখতে হবে। ওকে, সো আমরা বিআর ট্যাগটাকে দিয়ে আমরা কি করব? ব্রেক ট্যাগকে লিখবো। কিন্তু কথা হচ্ছে একটা বিষয় যে ব্রেক করার জন্য বা বিআর ট্যাগটা ইউজ করার জন্য আপনাদের আমরা লাস্ট ক্লাসে বলে আসছিলাম যে আমাদের দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে এমটি ট্যাগ, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো এমটি ট্যাগ বিআর একটা এমটি ট্যাগ যেটাকে শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। অর্থাৎ এটাকে শুরু হবে কিন্তু এটাকে কি হবে না, শেষ হবে না। বিধায় আমরা বিআর ট্যাগটা শুধুমাত্র শুরুই করবো, এই বিআর ট্যাগকে কি হবে না, শেষ হবে না। ওকে, তো আমরা যদি এখন বিআর ট্যাগটা লিখে সেভ করি, এবার এটাকে রিলোড করি, খেয়াল করে দেখেন সিম্পল যে দিস ইজ ইতালিক ব্রেক হওয়ার কারণে দিস ইজ বোল্ড লেখাটা নিচে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত ব্রেক ছিল না, বিধায় লেখাটা ছিল পাশাপাশি, কিন্তু ব্রেক ইউজ করছে সেই কারণে লেখাটা চলে গেছে কোথায়? নিচে।
এবারে আমরা আরেকটা জিনিস দেখি, ধরেন যদি কোনো একটা লেখা নিচে আপনি আন্ডারলাইন দিতে চান, তো আন্ডারলাইন দেওয়ার জন্য আপনাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে? আন্ডারলাইনের জন্য আপনাকে ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, আন্ডারলাইনের জন্য কি ট্যাগ? ইউ ট্যাগ। প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, বোল্ডের জন্য বি ট্যাগ। ওকে, ফার্স্ট অক্ষর দিয়ে আপনি ইউজ করবেন। তবে সবার ক্ষেত্রে যে এরকমই রুলস হবে তা কিন্তু না, আমরা হাজার হাজার ট্যাগ দেখবো যেখানে আরো বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। ওকে, তো খেয়াল করে দেখেন, প্যারাগ্রাফ লেখার জন্য আপনি পি ট্যাগ ব্যবহার করছেন, ইটালিক লেখার জন্য আই ট্যাগ ব্যবহার করছেন, বোল্ড লেখার জন্য আপনি বি ট্যাগ ব্যবহার করছেন, এবং আন্ডারলাইনের জন্য আপনি ইউ ট্যাগ ব্যবহার করছেন। তো ইউ দিয়ে লিখবেন এবং ইউটাকে ক্লোজ করবেন। এখন এই ইউ ট্যাগের মাঝখানে আপনি যা লিখবেন তার লেখাটা নিচে কি হয়ে যাবে? আন্ডারলাইন চলে আসবে। তো লিখলাম দিস ইজ, ওকে, দিস ইজ আন্ডারলাইন, আন্ডারলাইন, দিস ইজ আন্ডারলাইন লিখলাম। ওকে, এবার সেভ করে এটাকে রিলোড করলাম। দিস ইজ আন্ডারলাইন, খেয়াল করে দেখেন দিস ইজ আন্ডারলাইনের নিচে কি দাগ আসছে? একটা দাগ চলে আসছে। খেয়াল করতেছেন যে কি আসছে, লেখা নিচে কি চলে আসছে? একটা দাগ চলে আসছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু এটাকে পাশাপাশি দেখতেছি। তো আমরা কি জানি? আমরা জানি যে যদি উপর নিচে লিখতে হয় তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? বিআর ট্যাগটাকে ইউজ করতে হবে। তো আমরা বিআর ট্যাগটা ইউজ করব। ইজিলি লেখাটা কোথায় চলে যাবে? ইজিলি লেখাটা নিচে চলে যাবে। ওকে, তাহলে দেখেন লেখাটা এখন বিআর ট্যাগ দিয়ে ইউজ করে সেভ করছি, রিলোড করছি, লেখাটা চলে গেল কোথায়? নিচে। এবারে আমরা যদি চাই যে কোনো একটা লেখা কে, যদি ধরেন যে আমরা চাচ্ছি একটা লেখা লিখতে চাচ্ছি সিম্পল ভাবে, যদি ধরেন যে লেখাটা এরকম চাচ্ছি, ধরেন লিখতে চাচ্ছি হচ্ছে এরকম ভাবে, কত, যেমন ধরেন লিখলাম H2O। ওকে, এটা কি একটা, এটা হচ্ছে একটা H2O, এভাবে লিখতে চাচ্ছি। কিন্তু টুটা নর্মালি আমরা জানি টুটা কোথায় থাকে? টুটা হচ্ছে নিচে থাকে। সো আমরা যদি চাই যে এই লেখাটাকে লিখতে এইভাবে লিখতে, অর্থাৎ খেয়াল করে দেখেন এই লেখাটা কিভাবে আছে। এই লেখাটা আছে প্রথমে এইচ আছে, টু লেখাটা নিচে আছে, ও লেখাটা পাশে আছে। সো এটা আমরা জানি যে কোনো একটা লেখাকে যদি আমরা নিচে লিখতে চাই, অর্থাৎ একটা লেখা নরমালি আছে কিন্তু একটা অক্ষর চলে যাচ্ছে নিচে, তখন তাকে আমরা বলি হচ্ছে সাবস্ক্রিপ্ট। তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি, তখন তাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি। ওকে, তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রিপ্ট। ওকে, কোন লেখা যদি নিচে থাকে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি। আবার যদি কোনো লেখা উপরে থাকে তখন তাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলি। ওকে, তো সাবস্ক্রিপ্ট করার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে। সাবস্ক্রিপ্ট করার জন্য আমাদের হচ্ছে SUB ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, তো আমাদের সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? SUB ট্যাগটা ব্যবহার করব। তো আমাদের সেই কাজ করার জন্য আমাদের এখানে কি করতে হবে? প্রথমে বিআর দিয়ে নিচে চলে গেলাম। বিআর দিয়ে নিচে চলে যাওয়ার পর আপনাদের কাজ হচ্ছে এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। তো সাবস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করার জন্য আপনাদের খেয়াল করে দেখবেন যে লেখাটা শুধুমাত্র নিচে আছে সেই জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ, আর যে লেখাটা নরমাল আছে তার জন্য কোনো ট্যাগ প্রয়োজন হবে না। তো আমাদের এখানে দেখেন H2O লেখাটা আছে। তো H2O লেখার জন্য আমরা প্রথমে S লিখলাম, তারপরে হচ্ছে SUB ট্যাগ ইউজ করলাম, সাব দেখলাম এবং এখানে 2 দিলাম, সাব ক্লোজ করলাম, এরপরে হচ্ছে আমরা এখানে O লিখলাম। ওকে, তো খেয়াল করে দেখেন আমরা যদি সেম এইভাবে কাজটা করি তাহলে সেটা কি রকম ভাবে হয়? সেম এইভাবে যদি কাজটা করি, S সাব 2 সাব ক্লোজ O লিখলাম। এখন কথা হচ্ছে যে আমরা যদি এটাকে সেট করি, এটাকে সেট করে রিলোড করি, তাহলে খেয়াল করে দেখেন, ওকে, তো খেয়াল করে দেখেন যে H2O লেখাটা চলে আসছে। H2O লেখাটা কি আসছে? চলে আসছে। কিন্তু খেয়াল করে দেখেন এখানে সাব দেওয়া আছে, সাব 2 সাব ক্লোজ দেওয়া আছে, সেজন্য লেখাটা কোথায় চলে গেল? নিচে চলে গেল। এখন যদি আমরা কোনো একটা লেখাকে নিচে লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সাব ট্যাগটা ইউজ করতে হবে। সাব লিখবো, 2 লিখবো, সাব ক্লোজ করবো, ও দিব। এখন যদি ধরেন যে আমি আরেকটা ট্যাগ আরেকটা লেখা লিখতে চাচ্ছি যেটা হচ্ছে অনেকটা এইরকম, যে এখানে আমরা লিখবো হচ্ছে H2SO4। সো বিষয়টা হচ্ছে যদি আমরা এরকম ভাবে কোনো একটা লেখা লিখতে চাই যে H2SO4 লিখতে চাচ্ছি, সেখানে 4টা নিচে চলে যাবে আর 2টা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। অর্থাৎ এইরকম ধরনের কোনো যদি কিছু আমরা লিখতে চাই তাহলে সেটা কিরকম ভাবে হবে সেই বিষয়টাই আমরা এখন ডকুমেন্টের মাধ্যমে দেখবো। সো আমাদের বিষয়টা হচ্ছে ডকুমেন্টের মাধ্যমে যদি এটা দেখতে হয় তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের হচ্ছে এখানে আমরা বিআর ট্যাগ দিয়ে চলে গেলাম নিচে। ওকে, তারপরে হচ্ছে আমরা এবার লিখবো H2SO4। সো H2SO4 লেখার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে? প্রথমে লিখতে হবে H, তারপর দিতে হবে SUB দিবেন, তারপরে 2 দিবেন। এবারে খেয়াল করে দেখেন 2টা নিচে ছিল বিধায়, 2 লেখাটা নিচে ছিল বিধায় আমরা 2 এর আগে সাব ওপেন করছি এবং সাব ক্লোজ করছি। 2 লেখাটা নিচে ছিল বিধায় 2 এর আগে সাব ওপেন এবং সাব ক্লোজ, কিন্তু H লেখাটা নিচে ছিল না, সেই কারণে আমাদের H এর আগে কোনো ট্যাগ ইউজ করব না। আচ্ছা, এবার 2 এর পরে খেয়াল করে দেখেন 2 এর পরে যে SO লেখাটা আছে এটা কিন্তু নরমালি আছে, সেই কারণে আমাদের এটার জন্য কোনো ট্যাগ ইউজ করতে হবে না, তো SOটা নরমালি হবে। এবারে খেয়াল করে দেখেন SOটার পরে হচ্ছে 4টা কোথায় আছে? নিচে আছে। 4টা নিচে থাকার কারণে তার জন্য হচ্ছে আবার আমাদের কি ইউজ করতে হবে? SUB ইউজ করতে হবে। আমরা এখানে 4 লিখবো, এবার সাবটাকে ক্লোজ করব। এবার এটাকে সেভ করলাম, এটাকে রিলোড করলাম। খেয়াল করে দেখেন রিলোড করার পর কি হচ্ছে? H2SO4 চলে আসছে। কোথায় চলে আসছে? নিচে চলে আসছে। ওকে,
তাহলে খেয়াল করে দেখেন, যদি কোনো একটা লেখা খেয়াল করে দেখেন, আমরা এখানে এসইউবি টু এসইউবি ইউজ করছি, সে কারণে টু লেখাটা নিচে চলে গেছে। টু লেখাটা কোথায় আসে? টু লেখাটা নিচে চলে আসছে। আবার এসও লেখাটা নর্মালি ছিল, দেখে আমরা এর জন্য কোনো ট্যাগ ইউজ করে দেখেন এটা নর্মালি আসছে, বাট ফোর লেখাটা নিচে চলে আসে, বিধায় আমাদের এই ফোর এর জন্য হচ্ছে কি চলে আসছে, লেখাটা নিচে চলে গেল। ওকে, এই হচ্ছে আপনাদের কথা। তো আমরা যদি এইভাবে লেখাটাকে নিচে লিখতে পারি, তাহলে সেইভাবে একই রকম ভাবে আমরা কি করতে পারবো, কোন লেখাটাকে উপরে লিখতে পারবো। সাপোজ আমরা যদি দেখি যে 3.4 ইন্টু 10 এরকম কোন একটা জিনিস দেখতে চাচ্ছি, অর্থাৎ এরকম ভাবে খেয়াল করে দেখেন, এইখানে 3.4 ইন্টু 10 এই লেখাটা নর্মালি আছে, কিন্তু এই যে 2, এই 2 লেখাটা কোথায়? 2 লেখাটা উপরে। তো যদি কোনো কিছু লেখা উপরে অবস্থায় থাকে, যদি কোনো লেখা উপরে থাকে, তখন তাকে আমরা বলি সুপারস্ক্রিপ্ট, সুপার SCRIPT। ওকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলবো, সুপারস্ক্রিপ্ট বলবো। যদি লেখা নিচে থাকে তখন তাকে সাবস্ক্রিপ্ট বলে, আর লেখা উপরে থাকলে তাকে সুপারস্ক্রিপ্ট বলে। এবং সুপারস্ক্রিপ্টের জন্য হচ্ছে SUP ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন সাবস্ক্রিপ্টের জন্য হচ্ছে SUB ট্যাগ ব্যবহার করছেন, আর সুপারস্ক্রিপ্টের জন্য SUP ট্যাগ ব্যবহার করবেন। সাবস্ক্রিপ্টের জন্য SUB ট্যাগ, আর উপরে লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়, তার জন্য হচ্ছে SUP ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, সো এই হচ্ছে আপনাদের কথা। তো এখন আমাদের যদি কোনো একটা লেখা, সাপোজ এই লেখাটাই লিখতে চাই, যে 3.4 ইন্টু 10 স্কোয়ার, এই লেখাটাই লিখতে চাই, তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? তার জন্য আমাকে প্রথমে আসতে হবে বিআর ট্যাগ দিয়ে নিচে চলে আসবো। বিআর ট্যাগ দিয়ে নিচে চলে আসলাম। এবারে আমরা খেয়াল করে দেখি, যদি আমরা নতুন ভাবে এটা তৈরি করতে চাই, তাহলে খেয়াল করে দেখেন যে 3.4 ইন্টু 10 এটা নর্মালি আছে, 2 লেখাটা উপরে আছে। সো সেটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে 3.4 লিখতে হবে, ইন্টু দিতে হবে, ইন্টু 10টা আমি নর্মালি লিখবো, কিন্তু 2 লেখাটা উপরে থাকার কারণে, এই 2 লেখাটা উপরে থাকার কারণে শুধুমাত্র 2 এর জন্যই হচ্ছে SUP ট্যাগ ব্যবহার করতে হবে। সো 2 এর জন্য আমরা SUP ট্যাগটা ব্যবহার করতেছি, এখানে আমরা 2 লিখতেছি, তার নিচে SUP ট্যাগকে ক্লোজ করলাম। তাহলে খেয়াল করে দেখেন 3.4 ইন্টু 10 এর জন্য কিন্তু কোনো ট্যাগ ব্যবহার করি নাই, বাট 2 এর জন্য কিন্তু আমরা SUP ট্যাগ ব্যবহার করতেছি, যেটা 2 এর আগে শুরু হচ্ছে এবং 2 এর পর ক্লোজ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে? এই জিনিসটা করার জন্য হচ্ছে আমরা এরকম ভাবে যদি একটা লিখি এবং এটাকে যদি এখন আমরা রিলোড করে দেখি, তাহলে খেয়াল করে দেখেন সিম্পল 3.4 ইন্টু 10 টা নর্মালি আসে, কিন্তু 2 লেখাটা কোথায়? 2 লেখাটা উপরে। সো যদি কোনো লেখাটাকে নিচে লিখতে হয় তাহলে SUB ট্যাগ, আর যদি কোনো লেখাকে উপরে লিখতে হয় তাহলে SUP ট্যাগ ব্যবহার করতে হয়। ওকে, তো আমরা যদি এখন কোনো একটা লেখাকে যদি ধরেন যে আমরা এটাকে হেডিং হিসেবে ইউজ করতে চাচ্ছি, হেডলাইন হিসেবে ইউজ করতে চাচ্ছি, হেডিং ট্যাগ, তো মনে রাখবেন যে হেডিং করার জন্য HTML যে হেডিং বিষয়টা আছে, HTML হেডিং হেডিং এর জন্য মূলত 6টা HTML হেডিং ট্যাগ আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে 6টা HTML হেডিং আছে, তার মধ্যে প্রথম আমরা এটাকে যেন H1 বলি, অর্থাৎ কোনো একটা হেডিং ট্যাগের জন্য আমাদেরকে কি করতে হয়? প্রথমে কোনো একটা হেডিং জন্য H1 ব্যবহার করতে হয়। সো মোটামুটি ভাবে H1 থেকে কি আছে, H6 পর্যন্ত ট্যাগ আছে। এখন কথা হচ্ছে H1 থেকে H6 এর পার্থক্যটা কি, এর মানেটা কি? বিষয়টা হচ্ছে যে H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট। অর্থাৎ যদি বলা হয় যে সবচেয়ে বড় হেডিং কোনটি, সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হেডিং হচ্ছে কোনটি, সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। ওকে, সো এই বিষয়টা কিভাবে হয় সেই বিষয়টাই আমরা আলোচনা করব এখন। সো আমরা এই কাজ করার জন্য প্রথমে আমরা H1 ট্যাগটা ইউজ করলাম। H1 টা ট্যাগ ইউজ করার পর আমরা এখানে কিছু একটা লিখব। তো ধরেন দিস ইজ হেডিং লিখলাম, দিস ইজ হেডিং লিখলাম, হেডিং। ওকে, দিস ইজ হেডিং। তো এটা রাখলাম হেডিং 1। ওকে, এটাকে কি নামে রাখলাম? হেডিং 1 দিলাম। এবার আমরা এটাকে রিলোড করি। রিলোড করার কারণে খেয়াল করে দেখবেন, রিলোড করার কারণে সাথে সাথে হেডিং এসে পড়লো। খেয়াল করে দেখেন যে বাকি যে লেখাগুলো আছে সেই লেখাগুলো থেকে কিন্তু হেডিং লেখাটা কি অনেক বড় করে আসছে। তো আমরা নর্মালি জানি যে কোনো কিছু হেডিং লেখাটা কিভাবে আসে, একটু বড় করে আসে। হেডলাইন মানে কি, একটু বড় করে, বা শিরোনামগুলো একটু বড় থাকে, সে কারণে আমরা হেডিং ইউজ করবো। ওকে, কিন্তু এই হেডিংটা 6 রকম হতে পারে। তো 6 রকম হেডিং মানে কি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যে আমরা ধরেন যে প্রথমটাকে যদি H1 দিয়ে লিখি, পরেরটাকে আমরা ধরেন H2 দিয়ে লিখতেছি, পরেরটাকে যদি আমরা H2 দিয়ে লিখি, H2 দিয়ে লিখলাম, তো এটা স্টার্টিং হবে S2 দিয়ে, ক্লোজিং হবে S2 দিয়ে। এরপরেরটাকে আমরা S3 দিয়ে লিখবো, এটাকে স্টার্টিং হবে S3 দিয়ে, ক্লোজিং হবে হচ্ছে কি দিয়ে, S3 দিয়ে। স্টার্টিং হলো S3, ক্লোজিং হলো S3, আর এখানে আমরা লিখলাম দিস ইজ হেডিং 3। ওকে, এরপরে আমাদের আরেকটা ইউজ করলাম, সেটাকে আমরা HTML হেডিং 4 বললাম, 4 রাখলাম, 4 নম্বরে রাখলাম। তো এটাকে HTML H4 দিয়ে শুরু করলাম, H4 দিয়ে ক্লোজ করলাম। এরপরেরটা হচ্ছে 5 নাম্বার হেডিং, তো এটাকে আমরা 5 দিয়ে শুরু করলাম এবং এটাকে 5 দিয়ে কি করলাম, ক্লোজ করলাম। তো 5 দিয়ে শুরু হবে এবং 5 দিয়ে ক্লোজ হলো। আচ্ছা,
এরপরে আমরা হচ্ছে আরেকটা দিলাম, সেটা হচ্ছে কি 6 নাম্বার হেডিং, অর্থাৎ এই 6 দিয়ে শুরু করলাম মানে এই 6 দিক দিয়ে ক্লোজ করলাম এবং এটাকে আমরা এই 6 বানাই দিলাম। এবার এটাকে আমরা যদি সেভ করি, খেয়াল করে দেখেন এটাকে যদি এখন রিলোড করি, রিলোড করার সাথে সাথে দেখেন আমাদের হেডিং সবগুলাই হেডিং, প্রথমটাও হেডিং, দ্বিতীয়টাও হেডিং, তৃতীয়টা হেডিং, সবগুলাই হেডিং। কিন্তু প্রথম হেডিংটা যত বড়, দ্বিতীয় হেডিং তার থেকে একটু ছোট, তৃতীয় হেডিংটা একটু ছোট, তার চতুর্থ হেডিংটা আরো ছোট, পঞ্চম হেডিংটা আরো ছোট এবং ষষ্ঠ হেডিংটা সবার ছোট। অর্থাৎ H1 হেডিংটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং এই 6টা হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। আর মাঝখানে যে হেডিং গুলো আছে এই হেডিং গুলাকে আমরা কি বলবো, এই হেডিং গুলাকে আমরা মধ্যম হেডিং বা হচ্ছে মাঝারি সাইজের বলবো। ওকে, সবচেয়ে বড় হেডিং হচ্ছে প্রথমটা H1 এবং সবচেয়ে ছোট হেডিং হচ্ছে 6 নাম্বার অর্থাৎ H6। ওকে, এখন আমরা যদি দেখেন আমাদের এই যে লেখাগুলো আসতেছে, এই লেখাগুলো কোথায় আসতেছে, সবগুলাই কিন্তু আমাদের বাম সাইড থেকে আসতেছে। আমরা যদি চাচ্ছি যে লেখাটা বাম সাইডে না, লেখাটা মাঝখান থেকে লিখতে চাচ্ছি, অর্থাৎ যদি কোনো লেখাকে আপনি মাঝখানে লিখতে চান তাহলে সেটা কিরকম ভাবে হবে। সাপোজ আপনি পি লেখার যে দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা আপনি কোথায় আছে, বাম পাশে আছে, আপনি যদি চাচ্ছেন যে লেখাটাকে মাঝখানে আনতে হবে, তার জন্য হচ্ছে আপনাদের একটা বিষয় ব্যবহার করতে হবে, সেটাকে আমরা বলি অ্যালাইন। আমরা অ্যালাইন ইউজ করবো। এখন অ্যালাইন ব্যবহার করার মেইন রুলসটা কি বা সিনটেক্সটা কি, পি লিখবো, অ্যালাইন লিখবো, অ্যালাইন লেখার পর ইকুয়াল দিব, ডাবল কোটেশন দিব। এবার লেখাটাকে আপনি কোন অবস্থানে নিতে চান, লেখাটাকে যদি আপনি মাঝখানে নিতে চান তখন আপনাকে লিখতে হবে সেন্টার। ওকে, লেখাটাকে যদি মাঝখানে নিতে চান তাহলে সেন্টার। আমরা এখানে পি অ্যালাইন সেন্টার লিখলাম। এবারে আমরা যদি এটাকে রিলোড করি, খেয়াল করে দেখেন দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। এতক্ষণ কিন্তু কোথায় ছিল, বাম সাইডে ছিল, এখন কিন্তু কোথায় চলে আসে, মাঝখানে চলে আসে। দিস ইজ অ্যালাইন মানে অ্যালাইন সেন্টার, এটা ব্যবহার করার কারণে। এখন এইটা যে শুধুমাত্র পি ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারেন তা কিন্তু না, আমি চাইলে হচ্ছে যে কোনো হেডিং ট্যাগের মধ্যেও এটা ব্যবহার করতে পারবো। সাপোজ H3 এর মধ্যে আমরা চাচ্ছি অ্যালাইন ইউজ করতে, তাহলে আমরা এখানে অ্যালাইন লিখলাম এবং এটাকে সেন্টার নামে রাখলাম। এবার এটাকে সেভ করলাম, এবার এটাকে রিলোড করলাম, খেয়াল করে দেখেন রিলোড করলাম, খেয়াল করে দেখেন যে এই যে দিস ইজ হেডিং লেখাটা এতক্ষণ কোথায় ছিল, এই বাম পাশে ছিল, এখন কোথায় চলে গেছে, মাঝখানে চলে গেছে। অর্থাৎ যেই জায়গাটার মধ্যে আমরা মাঝখানে নিতে চাচ্ছি সেই লেখাটার আগে আমাদের মাঝখানে কি করতে হবে, অ্যালাইন সেন্টার লিখতে হবে। অর্থাৎ H3 লেখার পরে ক্লোজ না করে অ্যালাইন সেন্টার লিখবো, লেখাটা হচ্ছে চলে যাবে, মাঝখানে চলে যাবে। এখন আমি যদি এখানে অ্যালাইন রাইট দিই তাহলে কোথায় চলে আসবে, ডানে চলে যাবে। অর্থাৎ এখানে সেন্টারের পরিবর্তে আমরা নিলাম হচ্ছে RIGHT, রাইট। রাইট মানে কি ডানে, তাহলে আমাদের এখানে রাইট দিলাম, রিলোড করলাম। ওকে, রিলোড করলাম, রিলোড করার পরে খেয়াল করে দেখেন যে এতক্ষণ মাঝখানে লেখাটা ছিল বাট এখন কোথায় চলে গেছে, ডান সাইডে চলে গেছে। অর্থাৎ দিস হেডিং 3 কোথায় চলে গেল, ডানে চলে গেল। অর্থাৎ কোনো লেখাকে যদি আমি মাঝখানে আনতে চাই তাহলে হচ্ছে সেন্টার, লেখাটাকে বাম সেন্টার আনতে হবে, লেখাকে ডানে নেওয়ার জন্য হচ্ছে রাইট দিতে হবে। আর লেখাটা যদি বামে রাখতে চাই তাহলে অ্যালাইন ইউজ করতে হবে না, কারণ ডিফল্ট আকারে লেখাটা বাম পাশেই থাকে। তো এই হচ্ছে আমাদের কতগুলো বেসিক রুলস। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আরো বেশি কিছু টেক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আশা করি যে সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ধরনের কথা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনি মেসেজ করে জানাতে পারেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আপনার বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।